জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের কারণে আমি এখানে আসতে পেরেছি, তাদের যে আত্মদান, সেই আত্মদানের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা প্রকাশ করতে চাই। যে সম্ভাবনা তৈরি হয়েছে, শুধু সংবিধান নয়, একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠনের যে সম্ভাবনা জায়গাটা তৈরি হয়েছে, সেটা প্রধান এবং অন্যতম কারিগর হচ্ছে গত 16 বছর ধরে যারা একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, বিশেষ করে যারা জুলাই আগস্টে গত বছরে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা, তাদের কাছে আমাদের দায় হচ্ছে একটি নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা। সে জায়গার থেকেই আসলে নাগরিক কোয়ালিশনের প্রস্তাবগুলোকে আমি বিবেচনা করি। নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে যে 7টি প্রস্তাবের কথা বলা হয়েছে বা এজেন্ডার কথা বলা হয়েছে, তার আগে 3টি নীতির কথা বলা হয়েছে। এর মধ্যে সংবিধানিক ক্ষমতাসীনদের কারসাজি থেকে মুক্ত রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করা, সাংবিধানিক ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগের মাধ্যমে নির্বাহী বিভাগের উপর কার্যকর নজরদারি নিশ্চিত করা, ক্ষমতার কেন্দ্রীকরণ রোধে প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। যদিও এখানে উপস্থিত আইন উপদেষ্টা এবং পরবর্তী সময় বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বিচার বিভাগ নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন, তারপরে আমি মনে করি যে চতুর্থটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। কেন আমরা কেবলমাত্র এখনকার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে তৈরি করতে পারব না। এটা ঠিক যে গত 16 বছরে, বিশেষ করে গত 16 বছরে গোটা বিচার বিভাগকে কলুষিত করে, বিচার বিভাগকে ব্যবহার করে যেভাবে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি একটা রাষ্ট্র কাঠামো গঠন করতে পারবেন যে রাষ্ট্র কাঠামোতে নাগরিকের সুরক্ষার জন্য তার যাবার জায়গা হিসেবে এবং যদি এক্সিকিউটিভের এক্সেসেস তৈরি হয় তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। বেসিক যদি রাষ্ট্র হিসেবে বিবেচনা করি, আমাদেরকে যে কারণে 3টি অঙ্গের কথা বলা হচ্ছে, তার মধ্যে বিচার বিভাগের কথা বলা হচ্ছে এই কারণে যে আপনি যে কোনো জায়গায় যান, একটি প্রকৃত রিপাবলিক আপনি যদি করতে চান, গণতন্ত্রের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে নাগরিকের সাথে রাষ্ট্রের যে সামাজিক চুক্তি, সেটা যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে স্বাধীন বিচার বিভাগ থেকে উপায় নেই। সেই বিচার বিভাগের সাথে কতটা ক্ষমতা থাকবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু নিঃসন্দেহে প্রশ্ন তোলাই যায়। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। আমার মাঝে মধ্যে সংশয় হয়, সন্দেহ হয়, সম্ভবত এটাও ঠিক একটা রিপাবলিকে আপনি করতে পারবেন না। প্রতিরঞ্জন শোনাবে, কিন্তু আমি মনে করি দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন একটা রিপাবলিক তৈরির প্রচেষ্টা হচ্ছে। কারণ যেভাবে কাঠামোগুলোকে ধ্বংস করা হয়েছে, প্রথমত স্বাধীনতার পর থেকেই এগুলো ভয়াবহ দুর্বল ছিল, ভঙ্গুর ছিল, ক্ষয়িষ্ণু ছিল। পরবর্তী সময়ে 52 বছর ধরে ক্রমাগতভাবে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারই পরিণতি হিসেবে আমরা দেখতে পেয়েছি যে খুব সহজ একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেছে। কেউ কেউ প্রশ্ন তোলেন, সর্বত কারণে প্রশ্ন তোলেন যে 72 সংবিধানে যদি এই হবে, তাহলে আগের ক্ষেত্রে 16 বছরের আগে কেন ফ্যাসিবাদী শাসন তৈরি হলো না? তাহলে সম্ভবত 72 সংবিধানের মধ্যে সবকিছু উপাদান নেই, অবশ্যই নেই, সবকিছু নেই, কিন্তু আপনি সংবিধানে এমন ব্যবস্থা করেছেন, সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর
কোনো রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। এটা 1983 সালে, আত্মপ্রচারকে বলছি না, 1983 সালে লিখিতভাবে আমি এই দাবি করেছিলাম যে বাংলাদেশে একটি সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। 1993 সালে প্রকাশিত বই আমি বলেছি যে বাংলাদেশের সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পথ খোলা আছে। একটা উদাহরণ, 1991 সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ যখন পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করে তখন একটা ভয়াবহ কাণ্ড হয়েছে। 75 সাল থেকে, এবং সেটা চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার প্রত্যেকটা অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই এই 16 বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। এবং এটাকে ফ্যাসিলিটেট করেছে দুটো জিনিস। একটা হচ্ছে সংবিধানের মধ্যে কোন রকম আবারও কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়ার। আরেকটা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করতলগত করে যেভাবে ব্যবহার করা হয়েছে তার পথটা সংবিধানের মধ্যেই ছিল এবং সেটাকে অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে। সেই কারণে আমি বলি, হ্যাঁ আপনারা বলেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে মনে করি আপনাদের ধন্যবাদ প্রাপ্য। আপনারা বলেছেন যে প্রধানমন্ত্রীর 2 মেয়াদের প্রশ্ন, আসলে 2 বারের প্রশ্ন। প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই, ওয়েস্টমিনস্টার স্টাইলে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নেই। তিনি 2 দিনে হতে পারেন, 5 বছর হতে পারেন। পার্লামেন্টের মেয়াদ যতক্ষণ পর্যন্ত একজন মেজরিটি কমান্ড করে, মেজরিটি আছে তার, ততক্ষণ পর্যন্ত। ফলে এই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে একটু আমাদের সচেতনতা দরকার। আমরা 2 বার বলছি না 2 মেয়াদ বলছি। কারণ আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রী মেয়াদ তো 5 বছর, আমি 6 মাসের জন্য হইলাম, এটা তার বিবেচ্য হবে না, তা নয়। সংবিধান সংস্কার কমিশন 2 বারের কথা বলেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সব আলোচনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে একটা আলোচনার প্রক্রিয়া চলছে। আমি শুধু এইটুকু বলতে পারি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছে। তারা একটা জাতীয় ঐক্যে পৌঁছতে চান, জাতীয় সনদ তৈরি করতে চান, এ বিষয়ে সংশয় নেই। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, যে যেহেতু ওয়েস্টমিনস্টার স্টাইলে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা যায় না, সেহেতু বাংলাদেশ সেটা করতে পারবে না। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে। আমাকে কে বলতে পারবে এর আগে 1993 সালের আগে পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ছিল? তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা হচ্ছে যে আগের গভর্নমেন্ট যেটা ইলেক্টেড হবে সেটাই ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে পালন করবে। 1972 সালে গণপরিষদ ভেঙে যাওয়ার পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার 73 সালে নির্বাচন করেছিল। এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস, এটাই স্বাভাবিক। কিন্তু এটাই ওয়েস্টমিনস্টার স্টাইলে এটাই হওয়ার কথা। আমরা তো সেটা পারিনি, আমরা তো ব্যর্থ হয়েছি। আমাদেরকে তো একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করতে হয়েছে। তাহলে একটা রাজনৈতিক বাস্তবতা এই প্রশ্নগুলো উঠছে এবং এই প্রশ্নগুলোকে আমাদের রাজনৈতিক বাস্তবতা হিসেবে বিবেচনা করতে হবে। উচ্চকক্ষের ক্ষেত্রে আপনাদের প্রস্তাবগুলোর মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে উচ্চকক্ষের ক্ষমতা কতটা হবে। উচ্চকক্ষের প্রচুর ক্ষমতা দেওয়ার আমিও বিরুদ্ধে। উচ্চকক্ষের মূল দায়িত্বটা আসলে এক অর্থে মনিটরিং করা। এর বাইরে যতই আপনি এক্সপ্যান্ড করবেন ততই যেটা হবে ডুয়েল সেন্টার অফ পাওয়ার তৈরি হতে পারে। এই ডুয়েল সেন্টার অফ পাওয়ার তৈরি করার জায়গায় গেলে গভর্নেন্সের সমস্যা। লোয়ার হাউসের কাছে আপনার গভর্নেন্সটা রাখতে হবে, শাসনের দায়িত্বটা থাকতে হবে যেখান থেকে প্রধানমন্ত্রী তৈরি হচ্ছে, অর্থাৎ লোয়ার হাউস থেকে।
সেই জন্য সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে লক্ষ্য করে দেখবেন যে আমরা আবার খুব বেশি ক্ষমতা দিই, একটা প্রোটেকশনের জায়গা তৈরি করেছি। আপনাদের প্রস্তাবগুলি নিয়ে আরো এক সময় আমি আশা করি যে আরো ছোট আকারে বা সকলের সাথে টেবিলে একদিকে আরেকদিকে বসে কথাবার্তা আমরা বলতে পারবো। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই আলোচনাগুলো আপনারা পাবলিক ডিসকোর্সে আনার জনগণের মধ্যে আনার যে ব্যবস্থা করেছেন সেই জন্য আপনাদেরকে শুধু ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যদি এইখানে এই সুযোগে আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি দায়িত্ব থাকার বিবেচনায় বলতে পারি, এইটা একটা বড় কাজ হচ্ছে। আপনারা কথা বলুন, নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কোনো না কোনোভাবে নাগরিকদের সংযুক্ত করতে হবে, সেই কাজটা আপনারা করছেন। এখানে এই প্রস্তাবগুলোর বিভিন্ন বিষয় আছে, সেগুলো নিয়ে হয়তো আমাদের ভিন্ন মত থাকতে পারে। পথরেখার কথা বলতে গিয়ে অনেকেই বলছেন যে পথরেখাটা আগে ঠিক করতে হবে তারপরে। আমি এই জায়গায় একটু ভিন্ন মত পোষণ করি, এটা একটু রেকর্ডের জন্য থাকা দরকার। আমি মনে করি প্রিন্সিপালসগুলো আগে ঠিক করতে হবে, আমরা কি করতে চাই। কারণ আপনি যদি প্রথমেই পথরেখা নিয়ে আলোচনা শুরু করেন তাহলে প্রিন্সিপালসের জায়গাগুলোতে সম্ভবত অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হতে পারে। আসুন আমরা সিদ্ধান্ত নিই আমরা কি কি বিষয়ে একমত হতে পারছি। আমরা কি প্রধানমন্ত্রী 2 টার্মের ব্যাপারে একমত হতে পারছি? আমরা কি বিচার বিভাগের একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের ব্যাপারে একমত হতে পারছি? সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের ব্যাপারে একমত হতে পারছি? পার্লামেন্টের যেই স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলোর ব্যাপারে আমরা একমত হতে পারছি? গণভোটের ব্যাপারে কি আমরা নিশ্চিত হতে পারছি, একমত হতে পারছি? আমরা কি আপার হাউস এপিআর এর পদ্ধতিটাতে একমত হতে পারছি? এনসিসি প্রতিষ্ঠার ব্যাপারে আপনারা এনসিসি কিছু কিছু একভাবে সমর্থন করেছেন, ক্ষেত্র বিশেষে আপনাদের কিছুটা রিজার্ভেশন আছে, আপনারা রিজার্ভেশনটা দেখিয়েছেন, ভালো আলোচনা হোক। এনসিসির লক্ষ্যটা যদি স্পষ্ট থাকে আমাদের কাছে, যে এনসিসিটা তারা করা হচ্ছে কেন, রাষ্ট্রের 3টি অঙ্গের প্রতিনিধিদের জাতীয় এবং রাষ্ট্রীয় স্বার্থে এক টেবিলে আনার ব্যবস্থা করতে হবে। এবং সেইখানেই আসলে আমরা বলেছি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সেইখানেই আপনি ডিফেন্সের যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়ার কারণ হচ্ছে অন্যত্র যেটা হয়েছে অতীতে এগুলি ব্যক্তিগত পছন্দ দিয়ে নির্ধারিত হয়েছে। এখন আসুন সকলে মিলে আলোচনা করি, দরজাটা বন্ধ করে টেবিলের চারদিকে রাষ্ট্রের 3টে অঙ্গের প্রতিনিধিরা জাতীয় স্বার্থকে সামনে রেখে একত্রে বসতে পারবে। এনসিসির আইডিয়াটা হচ্ছে এই জায়গায়। সেখানে একটা ক্ষমতা, আপনি কিছুটা ক্ষমতা চান ভালো, কিন্তু একটা ফোরাম তৈরি করা দরকার যেখানে এই আলোচনাগুলো করা হবে। রাষ্ট্রের স্বার্থ, জাতীয় স্বার্থ সমস্ত কিছুকে ট্রান্সলেট করবে এরকম একটা ফোরাম দরকার। ফলে আমি আপনাদের প্রস্তাবিত পথরেখা নিয়ে মন্তব্য করছি না, কেন এটা একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি এখন যে দায়িত্বে আছি সে কারণে আমি এই ভুল বোঝাবুঝিটা তৈরি করতে চাচ্ছি না। আমরা আলোচনা করছি রাজনৈতিক দলগুলোর সাথে, আলোচনার প্রাথমিক পর্যায়ে আলোচনা। আমি আশা করছি ঐক্যমত্য কমিশন আশা করে 15 তারিখের মধ্যে, মে মাসে 15-16 তারিখ, 15 তারিখ আমাদের লক্ষ্য, তার মধ্যে আমরা 15 মের মধ্যে শেষ করতে পারবো। তারপর আমরা দ্বিতীয় রাউন্ডের আলোচনায় যাব এবং সেখানে সম্ভবত আমরা পথরেখার বিষয়টা আলোচনা করতে পারব। এটা আমি আশা করি, আমরা আশা করছি যে সেখানে পথরেখার বিষয়গুলো আলোচনা করতে পারব। কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিটা কোথায়, কোন জায়গাগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলো চিহ্নিত করা দরকার। কিছু কিছু অংশে চিহ্নিত হয়েছে, কিছু কিছু বিষয়ে একমত আছে, কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে। আমরা আশা করছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেগুলো সম্পাদন করা যাবে। শেষ কথাটা আমি যেটা বলি, এটাকে আমরা জুলাই সনদ বলি, জাতীয় সনদ বলি, যেভাবে বলি, সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্টটা বাইন্ডিং হতে হবে। নন বাইন্ডিং কমিটমেন্টের ব্যাপারে জনগণের আস্থা নেই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই 1990 সালে এইরকম একটি লিখিত চুক্তিও শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলি মানেনি। উইথ ডিউ রেসপেক্ট টু পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক
দলগুলোর সাথে আমি প্রত্যেকদিন আমাদেরকে কথাবার্তা বলতে হচ্ছে। আমরা বলবো, অবশ্যই বলবো, কারণ দেশ রাজনৈতিক দলগুলোই চালাবে। ফলে কিন্তু নন বাইন্ডিং কোন রকম জাতীয় সনদ শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না। জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনৈতিক দলগুলোর কাছে এই সুযোগে আমি যদি আমাকে যেহেতু সময়টা দিয়েছেন, নন বাইন্ডিং এর জায়গায় বাইন্ডিং এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা ভাবুন, আপনারাই বলুন কিভাবে এটা বাইন্ডিং করা যেতে পারে, আপনারা বলুন। কারণ ঐকমত্য কমিশন বা অন্তর্বর্তী সরকারের বিষয়টা আমি জানি না, অন্তর্বর্তী সরকার আমি যতদূর জানি তাদের কোনো প্রপোজাল নেই, জাতীয় ঐকমত্য কমিশনের কোনো প্রস্তাব নেই। কিন্তু এটা কোনো অবস্থাতেই একটা জাতীয় সনদ তৈরি যথেষ্ট নয়, জাতীয় সনদকে বাইন্ডিং করতে হবে। আপনাদের কোনো না কোনোভাবে আপনারা বিবেচনা করুন, ভাবুন, নিশ্চিত করুন, যাতে করে জনগণের আস্থাটা থাকে। এত বড় আত্মদানের পর, এত মানুষের প্রাণ যাবার পর, 16 বছরের অভিজ্ঞতার পর যদি আমরা এই জায়গায় না আসতে পারি যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু আক্ষরিক অর্থে নয়, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা মানতে বাধ্য থাকবো। আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা বিষয় নয়। রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে নাগরিক সমাজের কাছে আপনার এই চুক্তিতে উপনীত হতে হবে। আমি কোন রকম অন্যথা হওয়ার সুযোগ দেখি না। আমি আশা করি রাজনৈতিক দলগুলো সেটা বিবেচনা করবেন। আমরা এক সময় আলোচনা করব কিভাবে সেটা করা যায়, কিন্তু আগে দরকার কি বিষয়ে আমরা মধ্যে পৌঁছেছি সেটা নির্ধারণ করা। আবারও আমি একটু বেশি সময় নিলাম। সকলের কাছে আমার ক্ষমাপ্রার্থী, উদ্যোক্তাদের কাছে বিশেষ করে। আশা করি আপনাদের এই প্রক্রিয়ার সঙ্গে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যুক্ত থাকতে পারব এবং যেখানে আমাদের প্রয়োজন হবে আমাদের ডাকবেন, আমরা উপস্থিত হব। আপনারা নাগরিক সমাজের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমি আবারও আপনাদের আন্তরিক